নমস্কার। আজ আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সিপ্তাই মহুলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা আজ এই স্কুলে উপস্থিত হয়েছি স্যারেদের কাছ থেকে শেষ মুহূর্তের কিছু টিপস নেওয়ার জন্য। এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন সিপ্তাই হাই স্কুলের অঙ্কের শিক্ষক সুপ্রদীপ দাস মহাশয়। সুপ্রদীপবাবু, খবরবাসীর পক্ষ থেকে আমাকে স্বাগত জানাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাই। যে বিষয়টা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, যে আপনি জানেন যে সামনে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর সায়েন্সের স্টুডেন্টদের কাছে অঙ্ক মানে একটা ভীতির ব্যাপার। এই ভীতিটাকে কিভাবে কাটানো যাবে, হাতে তো আর বেশি সময় নেই, একদম শেষ মুহূর্ত চলছে। এই অঙ্কের ভীতি স্টুডেন্টদের কিভাবে কাটানো যাবে, কিভাবে স্টুডেন্টরা অ্যান্সারটা লিখবে, প্রশ্নপত্র পাওয়ার পর কীভাবে তারা কোন প্রশ্নগুলো আগে করবে, কোনটা পরে করবে, যদি একটু এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বলেন তাহলে হয়তো একটু সুবিধা হবে। আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি খবর সোজাসুজি সম্পাদক মহাশয়কে। উনি যে ব্যাপারে আমাকে বলতে বলছেন তা তোমরা মন দিয়ে শোনো। হ্যাঁ, আমাদের এইচএস এর অঙ্কের যে নাম্বারের বিভাজনটা আছে সেটা একটু বলে নিতে পারো। তোমাদের 10 নম্বর এমসিকিউ থাকে, 7টা 2 নম্বরের থাকে, 7 দুগুণে 14। আচ্ছা, 9টা থাকে 4 নম্বরের কোশ্চেন, আর 20 নম্বর থাকে 5 নম্বর, মানে 5 × 4 20 থাকে, মানে 4টে 5 নম্বরের তোমাকে করতে হবে। তা আমি ছেলে মেয়েদের বলি যে প্রথমে তোমরা যে 15 মিনিট টাইমটা পাচ্ছ, সেই 15 মিনিট টাইমে তুমি এমসিকিউগুলো দেখো বা একটু গোটা কোশ্চেনটাকে চোখ বুলিয়ে নাও, যে কোনগুলো সব থেকে সোজা প্রশ্ন, যেগুলো তুমি একদম সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে খাতায়, তোমার আটকাবে না। কারণ অঙ্কের ক্ষেত্রে যদি আটকে যায় কোনো প্রশ্ন, দেখা গেছে যে সেই ছাত্রছাত্রীরা ব্রেনটা ফেল করে যায়। হ্যাঁ, ব্রেনটা ফেল করে গিয়ে বাকি অঙ্কগুলো সমস্ত ভুল করে। অনেক ভালো ছাত্র তারা দেখা যাচ্ছে যে প্রথম অঙ্কটা আটকে গেল, ভুল করে। সেই জন্য আমি বারবার বলছি যে যে অঙ্কগুলো মনে হচ্ছে আমি পারবো সঠিকভাবে, সেইগুলো আগে করে নিই। তার জন্য প্রথমে চুজ করে নিই ওই টাইমের মধ্যে এমসিকিউগুলো, যদি দেখে এমসিকিউগুলো দেখে নিই, 2 নম্বরগুলো দেখে নিই, 4 নম্বরের দেখে নিই, 5 নম্বরের দেখে নিই। দেখে নিয়ে আমি কোনটার পর কোনটা করবো একটা সেট আপ তৈরি করে নিই মেন্টাল। আচ্ছা, এরপরে বলবো প্রথমে তুমি 2 নম্বরের প্রশ্ন করো না, 2 নম্বরের জায়গায় 4 নম্বরের যে প্রশ্নগুলো, মানে 4 মার্কস যেটা বলছি আমি, সেটা 3-এর দাগে থাকলে হবে, সেইগুলোকে অ্যাটেন্ড করো। 3-এর দাগের যেগুলো সহজ প্রশ্ন সেগুলোকে আগে অ্যাটেন্ড করো, ওটা শেষ করো। ওখানে 36 নম্বর শেষ করার পরে তুমি তারপরের দাগে যাও, সেখানে 20 নম্বর তুমি করো। 20 নম্বর করে এবার 2 নম্বরের প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করো, কারণ 2 নম্বরের প্রশ্নগুলো খুব সহজ থাকে এবং তোমরা ওই সহজ প্রশ্নটা পেয়ে অনেক বড় লিখে ফেলো। তার ফলে দেখা যায় পরের দিকের প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারছো না ঠিকঠাক, টাইম পেলেও আর পারছো না। সেই জন্য বলবো প্রথমে এই সিকোয়েন্সটা মেনটেন করলে তোমাদের ভালো হবে। আচ্ছা, এরপর কতগুলো জায়গা বলি যেগুলো তোমরা ভুল করো। 1 নম্বর হচ্ছে 2 নম্বরের যে অ্যান্সারগুলো করছো তার রাফটা তুমি প্রশ্নের পাশে রাখো। কারণ অনেক সময় দেখা গেছে যে তুমি কোনো কারণে সিলি মিস্টেক করেছো, একটা ছোট্ট ভুল হয়ে গেছে উত্তরটা লেখার সময়, যে 32-এর 3 বর্গ একক হবে, তুমি লিখেছো 32-এর 2 বর্গ একক, কিন্তু তোমার রাফটা ঠিক আছে। সেক্ষেত্রে এক্সামিনার কী করেন, ওই রাফটা দেখে নাম্বার দিয়ে দেয়। আমরা এটা দেখেছি অনেক সময় ভুল হয়। সেই জন্য রাফটা লাস্টে করো না, রাফ যা থাকবে পাতার ডান দিকে করো, অল্প করে একটা লাইন টেনে নাও সুন্দর করে। আচ্ছা, খাতাটাকে পরিষ্কার করবে, খাতাটা একদম সুন্দরভাবে মার্জিন দেবে, তোমাদের যথেষ্ট পরিমাণ টাইম দেওয়া থাকে, মার্জিন দেবে। পারলে প্রত্যেকটা অঙ্কের শেষে একটা করে লাইন টেনে দাও, তুমি পেন্সিলে হোক পেনে হোক লাইন টেনে দাও, এটা তো পরীক্ষক খুব খুশি হবে। আচ্ছা, এরপরে আসছি যেগুলো কয়েকটা জিনিস ভুল করো তোমরা, যেমন হচ্ছে সমাকল ধ্রুবক লেখন। ইন্টিগ্রেশনের যে সমাকল ধ্রুবক সিটাকে লিখেছো, সমাকল ধ্রুবক সি সেটা লেখনি, তার জন্য নাম্বার কাটা যেতে পারে। অথবা শুধু ইন্টিগ্রেশনটা করে দিয়েছো, লাস্টে সিটা লেখোই নি, সেক্ষেত্রেও নাম্বার কাটা যাবে। আচ্ছা, এরপরে আসছি ওই অ্যাপ্লিকেশন পার্টের এরিয়া বাউন্ডেড বাই কার্ভ যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটায় তোমাদের যে ক্ষেত্রফলটা বার করতে দেয়, ক্ষেত্রফলটা বার করবার সময় তোমরা সুন্দর করে ছবিটাকে রিপ্রেজেন্ট করো। আগে ছবিটা আঁকো, যদি বক্রটা
অধিবৃত্ত দেয়, উপবৃত্ত দেয়, বা অধিবৃত্তের সঙ্গে সরলরেখাকে দেয়, যাই দিক, সেই অধিবৃত্তটাকে তুমি আগে কি করবে, ভালো করে নাম দিয়ে দাও যে এইটা হচ্ছে এই কার্ভ, 1 নম্বর এটা, 2 নম্বর সরলরেখা, কোনটা কোন কার্ভ যেন এক্সামিনার সঠিকভাবে বুঝতে পারে। ঠিক আছে, ছবিটাকে রিপ্রেজেন্ট করে নিলে, যে এরিয়াটা তুমি বার করছো সেই এরিয়াটাকে সুন্দর করে দাগ দিয়ে দিলে, ধরো ও এ বি সি এরকম হয়, তোমরা প্রত্যেকেই জানো, এরকম সুন্দরভাবে ইয়ে করে একটু পেন্সিলে বর্ডার করে দিলে, তার ফলে কি হলো, ওটা ওনার দেখতে সুবিধা হবে। এরপরে বলি, একই জিনিস আছে এলপিপিতে। এলপিপিতে যখন তুমি করবে, এলপিপির যে সরলরেখাগুলো, কোনোটা হচ্ছে মূলবিন্দুর দিকে তীর চিহ্নটা হয়, কোনোটা মূলবিন্দুর বাইরের দিকে হয়, সেটাকে পরিষ্কারভাবে দাও। আর সেক্ষেত্রেও যে সরলরেখাগুলো দিচ্ছে সেই সরলরেখাগুলোকে তুমি নাম্বার দাও ঠিক করে, যেটা এই সরলরেখা, এটা এই সরলরেখা, পরীক্ষার জন্য দেখে বুঝতে পারে। এক্স অক্ষ ওয়াই অক্ষটাকে ঠিকঠাক মেনশন করো। ক্ষেত্রফলের অঙ্কগুলোর সময় লাস্টে যে অ্যান্সারটা বেরোলো সেটা যেন বর্গ একক লিখবে, বর্গ একক লিখতে যেন ভুল না করো। আর ওভারঅল যে জায়গাগুলো সহজ, চেষ্টা করবে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টগুলো আগে করে নেওয়ার, যেগুলো সহজ লাগবে। আমি বারবার বলতে চাই, তোমার অল্প টাইমে আগে বেশি নাম্বারটা তুলে নাও, তাতে তোমার কনফিডেন্সটা পাবে তুমি। আচ্ছা, যদি দেখা যাচ্ছে আমি 40 মিনিটে মোটে 5 নম্বর অ্যান্সার করলাম, সেক্ষেত্রে কি তার কনফিডেন্স টাইমটা পেরিয়ে যাচ্ছে, আবার সেই চিন্তাটা হবে, টেনশনটা হবে। এমনি প্রশ্ন আমি বিগত যে কটা বছর দেখেছি, যদি কেউ রেগুলার পড়াশোনা করে থাকো, তাদের প্রশ্ন খুব একটা শক্ত আসে না, কিন্তু 40, 50 কি 60 নম্বর এমনি পাওয়া যায় যারা রেগুলার পড়াশোনা করেছে। আর একটা ভালো জিনিস বলে রাখি, যে কটা দিন পরীক্ষা বাকি রয়েছে, তোমরা প্রত্যেক দিন ফর্মুলাগুলো লেখো। 11-এর যে কটা ফর্মুলা আছে, 12-এর যে কটা ফর্মুলা আছে, একটা খাতা নাও, খাতায় প্রত্যেক দিন ডেট ওয়াইজ লিখে যাও। 10 মিনিট কি 15 মিনিট টাইম লাগবে, টোটাল দেখবে 100 থেকে 110টা ফর্মুলা আছে। প্রতিদিন ফর্মুলাগুলোকে একবার করে লেখো, চোখ বোলাও। হ্যাঁ, কারণ ফর্মুলা তোমার যদি আটকে যায় অঙ্কের ক্ষেত্রে খুব সমস্যায় পড়বে। তুমি একটা ইন্টিগ্রেশন তুমি গোটাটা করছো, ফর্মুলাটা জানো না, মাঝখানে আটকে গেল, অঙ্কটা আটকে গেলে পরের অঙ্কটা সেই এফেক্টটা পড়ে চলে আসবে অটোমেটিক্যালি। এইটুকুনি বলার রয়েছে আমার। ভালোভাবে সকলে পরীক্ষা দাও, হ্যাঁ, পরীক্ষা সকলের ভালো হবে। আর কিছু বলবেন? অবশ্যই বলবো, এখনো আপনাকে তো ছাড়বো না, দাঁড়ান। তাহলে তোমরা বুঝতে পারলে স্যার যেটা বলতে চাইছেন, যে তোমাদের কনফিডেন্স লেভেলটা যদি বাড়াতে চাও, তাহলে তোমরা যে প্রশ্নগুলো তোমাদের মনে হচ্ছে মানে সহজেই হয়ে যাবে, যেগুলো তোমাদের জানা, সেই প্রশ্নগুলোকে প্রথমে তোমরা লিখবে। এবং স্যার যেটা বলেছেন যে তোমরা প্রথমেই 2 নম্বরের উত্তর করবে না, তোমরা প্রথমে উত্তর করবে 3-এর দাগের, যেগুলো 4 নম্বর মার্কস যে প্রশ্নগুলো, 9টা যেটা করতে হবে, 4 নম্বরে যে 36 নাম্বার অ্যান্সার দিতে হবে, সেই 4 নম্বরের বড় প্রশ্নগুলো করো। তার মধ্যে 4 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে যেটা হবে তোমার ভালো হবে সেটা আগে করো। অর্থাৎ তা না হলে যদি কোনো প্রশ্ন প্রথমেই যে অঙ্কটা শুরু করতে গেলে সেই অঙ্কটা যদি করতে যেয়ে তোমার আটকে যায়, তাহলে মাথাটা হ্যাং হয়ে যাবে, তাহলে বাকি প্রশ্নগুলো স্যার বলছেন তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে যাতে এই সম্ভাবনাটা এড়াবার জন্য তোমরা তোমাদের জানা প্রশ্নটাকে প্রথমে অ্যাটেম্প করবে, এবং সবসময় তোমরা ওই 3-এর দাগ থেকে তোমাদের শুরু করবে, প্রশ্নপত্রের 3-এর দাগ, অর্থাৎ 4 নম্বর যে প্রশ্ন, এটা হয়ে গেলে তোমরা স্যার যেটা বলছেন যে তোমরা 5 নম্বরের প্রশ্ন শুরু করবে 4-এর দাগে, অর্থাৎ এখানে 20 নম্বরের উত্তর করতে হবে, 4টে প্রশ্ন করতে হবে 5 নম্বরের। তাহলে এইটা করবে, তারপরে তোমরা 2-এর দাগের করবে, তারপরে তোমরা এমসিকিউ করবে। ওরা তো প্রথমে দেখে নিচ্ছে মোটামুটি, কারণ তোমাদের অনেকটা ইনাফ টাইম থাকছে। আর সর্বোপরি স্যার যেটা বলেছেন যে তোমরা প্রশ্নপত্র পাওয়ার পর 15 মিনিট তোমাদের হাতে সময় থাকবে, তোমরা আগে মাইন্ড সেট আপ করে নাও, প্রশ্নটা ভালোভাবে দেখে যে কোন প্রশ্নগুলো আমি উত্তর সহজেই করতে পারবো, কোনগুলো আগে করব, এই মাইন্ড সেট আপটা তোমাদের মধ্যে আগে করে নিতে হবে। তাহলে দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটা, যখনই দেখবে প্রথম অঙ্কটা সঠিক হয়ে গেল, তাহলে কনফিডেন্স লেভেলটা দেখবে তোমাদের অনেকটা বেড়ে যাবে। আর একটা দেখেছি স্যার যেটা ভাইটাল একটা প্রশ্ন মানে উত্তর মানে কথা বলেছেন, যে তোমরা যখন অঙ্ক করবে, সে 2 নম্বর দাগই হোক বা 4 নম্বরের প্রশ্ন হোক বা 2 নম্বরের প্রশ্ন হোক, অঙ্ক করার সময় যে রাফটা করবে না, রাফটা প্রশ্নের ঠিক পাশেই করবে, ডান দিকে একটা দাগ টেনে নিয়ে সুন্দরভাবে। স্যার বলছেন যে রাফটা পাশে দেখাতে, কারণ অনেক সময় হয় কি আমরা টেনশনের মাথায় বা তাড়াহুড়োর মাথায় অঙ্ক করতে গিয়ে আমাদের সাময়িক একটা ভুল হয়ে যেতে পারে। যদি আমরা রাফে ঠিক করি, কিন্তু অঙ্কটাতে দেখা যাচ্ছে আমার রেজাল্ট লিখতে ভুল হয়েছে, কিন্তু রাফে সঠিকভাবে অঙ্কটা দেখিয়েছি,
তাহলে কিন্তু পরীক্ষক যিনি থাকবেন তিনি কিন্তু নাম্বার দিয়ে দেন। এটা স্যার যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, উনি খাতা দেখেন সংসদের, সেই অভিজ্ঞতা থেকে তিনি বলছেন যে পরীক্ষক রাপে ঠিক হলেও কিন্তু পরীক্ষক সেটা মার্সি করে নেন, তোমাদের নাম্বার দিয়ে দেন। তাহলে তোমরা রাপটা কখনোই খাতা শেষে করবে না, তাহলে কিন্তু পরীক্ষকের অসুবিধা হবে, তোমরা সেইখানে নাম্বারটা নাও পেতে পারো। তাহলে তোমরা রাফটা পাশে করবে। আর একটা স্যার যেটা বলেছেন আমি তোমাদের একবার জাস্ট রিপিট করে দিচ্ছি, যে ছবিগুলো যে অঙ্কের একটা অঙ্কের ক্ষেত্রে যে ছবি, সেই ছবিগুলো সুন্দর করে করবে। আর ওই যে কার্ভের অঙ্কের ক্ষেত্রে সেখানেও যে নাম্বারিং গুলো যেন পড়ে কোনটা কোন কার্ভ যেন পরিষ্কার ছবিতে মেনশন থাকে। আচ্ছা, ওটা স্টেপ মার্ক আছে। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে এরিয়াটা গোটাটা ঠিক করেছে, কিন্তু ওই প্রশ্নটা ও মানে নাম্বারটা ঠিকঠাক দেয়নি, এটা বৃত্ত না অধিবৃত্ত কেউ জানতেই পারছে না, স্যার তো দেখবেন ওটা। আর যেটা স্যার বললেন যে ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু তোমরা ওই বর্গ এককটা অ্যান্সারে যখন শেষ পার্টে আসছো বর্গ একক কিন্তু ভুলবে না। আর এখানে যেটা ধ্রুবক সমাকল ধ্রুবকের কিন্তু এই সি, অনেকে সি লেখে না, সিটা বাদ দিয়ে চলে আসে, সেখানে কিন্তু নাম্বার কাটা যাবে। আবার শুধু সি লিখলে সমাকল ধ্রুবক কথাটা লিখলে না, সেই জিনিসটাও হলে চলবে না, তাই তো নাকি? সেই জিনিসটা হলেও চলবে না। তাহলে এই কথাগুলো কিন্তু স্যারের যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু দেখবে তোমরা, উনি তো অঙ্কে সবাই 100 পায়, কিন্তু যারা সাধারণ মেরিটের ছেলে তারাও দেখবে 60-70 করে অলরেডি তোমাদের নাম্বার উঠে যাবে। কারণ তোমাদের অগ্নিদের হাতে সম্ভবত 20 আছে প্রজেক্টে, বাকিটা তোমাদের রিটিনে আছে, সেজন্য তোমরা সেভাবে করবে। এখন আপনার কাছে যেটা প্রশ্ন আমি বলছি, ধরুন কোনো ছাত্র একটা অঙ্ক করতে করতে দেখা গেল অঙ্কটা মেলাতে পারলো না অ্যান্সারটা, সে কি অঙ্কটাকে কেটে দিয়ে আসবে, না যদি অ্যাজ ইট ইজ রেখে দেয় তাহলে কি নাম্বার দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই কোনো অঙ্ক কেটে দেওয়ার দরকার নেই। আমি এটা বলতাম লাস্টে। আমি ধরো আমাদের যেটা এখন সুবিধা রয়েছে, তুমি প্রত্যেকটা গ্রুপ থেকে চেষ্টা করো যে প্রশ্নগুলো তোমার মনে হচ্ছে যে আমার ডাউট আছে একটু, একটা করে এক্সট্রা করো। আচ্ছা, এক্সট্রা প্রশ্নের নাম্বার আছে, মানে আমাদের যেটা ঠিক সেই প্রশ্নটা খুঁজে নিয়ে আমাদের নাম্বার দিতে হয়। আচ্ছা, ঠিক আছে? তাহলে এই সুবিধাটা ওরা পাচ্ছে যে আমার এটা ডাউট হচ্ছে 2 নম্বরের একটা প্রশ্ন, আমি আরেকটা এক্সট্রা করে দিলাম। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ওই যে এক্সট্রাটা যখন স্যার দেখবেন যে ওর 2 নম্বর ওটা ভুল গেছে, এক্সট্রাটা ঠিক আছে, এক্সট্রাটা কিন্তু ফুল মার্কস দেবে। আচ্ছা, এটা এই সিস্টেমটা রয়েছে এখন। আরও কয়েকটা জায়গা আমি একটু বলে দিই। তোমরা যখন ডেরিভেটিভের অঙ্ক করবে, 1 নম্বর লাইনে ডেরিভেটিভটা করলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স পরিষ্কার লিখবে। যদি দুবার ডেরিভেটিভ করতে হয় আবার লিখবে যে এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এটা গেল। আচ্ছা, এরপর 2 নম্বর হচ্ছে তুমি যখন এন ফর্মের অঙ্ক, যেটা এখন অ্যাপ্লিকেশান পার্টের মধ্যে দিচ্ছে, যেটা তোমাদের দুটো করতে হয় 5, 5, 10, ওই এন ফর্মের অঙ্কটা যখন তুমি করছো, বাইরে দেখবে তোমাদের একটা এইচ কমন নিতে হয় বা 1/n কমন নিতে হয়। তা লাস্টে যখন তুমি ফর্মুলাটা লিখবে সামেশান আকারে, ভালো করে মন দিয়ে শোনো, সামেশান আকারে যখন তুমি ফর্মুলাটা লিখছো, অবশ্যই পাশে তুমি NH সমান 1 লিখতে ভুলবে না, কারণ ওটা ফর্মুলা, NH-টা 1 লিখতে হবে। n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0 এটা লিখতে হবে, তারপরে তুমি ইন্টিগ্রেশনে এসো। এর আগে কিন্তু তুমি ওটাকে লিখলে না। অনেক সময় আমরা দেখছি যে ডাইরেক্ট ওই কটা লাইন করে দিল, যা হোক করে দিয়ে ইন্টিগ্রেশন করে দিল, নাম্বার পাওয়া যাবে না। হয়তো 1 নম্বর কেটে নিতে পারে, কোনো কোনো পরীক্ষক গোটাটাই কেটে দিতে পারে, যেরকম ইনস্ট্রাকশন থাকবে। এটা গেল। আর একটা ব্যাপার যেটা দেখি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা খুব সুন্দরভাবে করেছে, গোটা অ্যান্সারটা করেছে, কিন্তু লাস্টে একটা ইনিশিয়াল কন্ডিশন দেয়, এক্স এর মান ওয়াই এর মান দেয়, সেই ইনিশিয়াল কন্ডিশনটা দেখছি বসায়নি প্রপারলি, বসায়নি দিয়ে ওখানে একটা সি এর মান বার করতে হয়। গোটা ক্যালকুলেশনটা ঠিক রইলো, ইনিশিয়াল কন্ডিশন করলো না, 1 থেকে 2 নম্বর তার বাদ চলে গেল। এটা একটু মাইনরলি লক্ষ্য করবে তোমরা। আর টেক্সটটা তো করছোই, আর যদি কিছু বলার তাহলে স্যার যেটা বললেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এক্স ওয়াই এর মান, মানে ইনিশিয়াল কন্ডিশন, এই এক্স ওয়াই এর মান বসাতেও কিন্তু ভুলবে না। তার মানে অঙ্ক যতই তোমরা ঠিক করো, শেষে যদি এক্স ওয়াই এর মানটা যদি না বসাও তাহলে কিন্তু সেখানেও তোমাদের নাম্বার কাটা যাবে। আর একটা কথা স্যার প্রথমেই বলে গেছেন, আমি আরেকবার রিপিট করছি, যে এই যে হাতে কয়েকটা দিন রয়েছে, হয়তো তোমাদের হাতে আর 20 দিন মতো, 20-22 দিন হয়তো সময় আছে, 3 তারিখ থেকে পরীক্ষা। তাহলে এই যে হাতে আর কয়েকটা দিন রয়েছে, এই কয়েকটা দিন প্রত্যেক দিন স্যার যেটা বলেছেন, প্রত্যেক দিন তোমরা 15 মিনিট করে ফর্মুলাগুলো, 11 ক্লাসের যে ফর্মুলাগুলো লাগবে আর 12 ক্লাসে যে তোমাদের অঙ্কের ফর্মুলা, টোটাল হয়তো 100 থেকে 110টা স্যার যেটা বলছেন, এই যে অঙ্কের ফর্মুলাগুলো রয়েছে,
ফর্মুলাগুলো রেগুলার প্র্যাকটিস করো লিখে লিখে, কারণ অঙ্ক মানে ফর্মুলা। সূত্র যদি ভুল হয়ে যায়, সূত্র যদি তুমি না জানো, তাহলে তুমি কিন্তু একটুও এগোতে পারবে না। আর ভাইটাল বিষয় যেটা স্যার বারবার বলেছেন যে আগে মাইন্ডসেট করে নেবে, কোন প্রশ্নটা আগে করবে, যেটা তোমার সবচেয়ে মনে হচ্ছে যে সঠিক হবে সেই অঙ্কটাই আগে হাত দেবে। 4-এর দাগে 3-এর দাগে 4 নম্বর প্রশ্নগুলো প্রতিষ্ঠা করতে বলছেন, তাহলে কিন্তু দেখবে প্রথম অঙ্ক ঠিক হয়ে গেলে পরেরটা তোমার চাপ হালকা হয়ে যাবে, অটোমেটিক তোমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারবে, তাই তো নাকি? একদমই তাই। আর একটু, আর যারা ধরো মাধ্যমিকে অনেক সময় দেখা যাচ্ছে 100 পাচ্ছে, 12এও 100 পাওয়ার প্রবল ইচ্ছা থাকে তো, এবং প্রিপারেশন খুব সুন্দর আছে, তাদের জন্য বলছি তোমরা প্রথমে তো 4 নম্বরেরগুলো শুরু করো, 4 নম্বরগুলো সুন্দরভাবে করো, প্রত্যেকটা অঙ্কের শেষে একটা করে মার্জিন দাও, একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাতা, যেখানে ব্র্যাকেটে যা যা লেখা দরকার সেটা পরিষ্কারভাবে লেখো। প্রপার্টির অঙ্কগুলো, ইন্টিগ্রেশনের প্রপার্টির অঙ্কগুলো, প্রপার্টিটা পাশে লেখো। হ্যাঁ, কোথাও যদি 0 to a f of x, হ্যাঁ, ওটা সমান 0 to f of a minus x লিখতে হয়, এটা লিখবে কিন্তু পরিষ্কার করে পাশে যেন লিখবে, লিখতে ভুলবে না। কারণ ভালো খাতা যখনই হবে, যে খাতাটা 90-এর মানে আমরা দেখি 75-এর ওপর চলে যাচ্ছে, তখন কিন্তু একটু করা হয় পরীক্ষক। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে ছেলেটা খুবই ভালো লিখছে, 100 তো পাওয়ার যোগ্য, তাকে তো দিতেই হবে 100। সেক্ষেত্রে এই প্রপার্টিগুলো সুন্দর করে লেখো, কোনো জায়গায় কোনো গ্যাপ রেখো না স্যারের জন্য, যে স্যার এখানটা আমার ভাবতে পারে। একদম সুন্দর করে গোটা খাতাটা যেন একটা স্যারের কাছে যেন মনে হয় এত সুন্দর খাতা এর আগে আমি কখনো পাইনি। হ্যাঁ, দেখবার সময় যেন প্রত্যেকটা, আমি সেই জন্য বলি পারবো যে পেন্সিল দিয়ে মার্জিন করো, এবং প্রত্যেকটা অঙ্কের শেষে একটা করে পেন্সিল দিয়ে মার্জিন করো। অবশ্যই এক্সট্রা অঙ্ক করবে, কিছু কিছু সিলি মিস্টেক থেকে যায়, এক্সট্রা অঙ্ক করলে সেক্ষেত্রে সেই নাম্বারটা চলে যায় 98, 99, 100ও হয়ে যায় অনেকে। আমি যেটা আপনাকে প্রশ্ন রেখেছিলাম, আমরা পাশে চলে এসেছি, যে ধরুন 5 নম্বরের প্রশ্ন, 4-এর দাগে যেটা 5 নম্বরের প্রশ্ন, এটা কি পার্ট মার্কিং থাকবে? আর যদি প্রশ্নটা ধরুন একটা প্রশ্ন অ্যাটেম্প করেছে, শেষ পর্যন্ত করতে পারেনি, সেইখানে প্রশ্নটা সে ছেলেটা কাটেনি, অন্য আবার অ্যাটেম্প করেছে, সেখানে অর্ধেকটা করে রেখেছে, ঠিক আছে, স্টেপগুলো ঠিক আছে, উত্তর মেলাতে সমাধান হয়নি, নাম্বার দেওয়া হবে কিনা, আর পার্ট মার্কিং থাকবে কিনা? হ্যাঁ, দেখুন আমি একটা অঙ্ক নিয়ে বলি। ধরুন একটা অঙ্ক এসছে ওদের স্পর্শক অবিলম্বের একটা অঙ্ক, তা স্পর্শক অবিলম্বে একটা প্রমাণ করতে দিয়েছে। সেক্ষেত্রে দেখা গেল ছেলেটা প্রথমে ডেরিভেটিভ ঠিক করলো, সুন্দর করে লিখে ডেরিভেটিভটা ঠিক করলো, সেখানে একটা dy dx বার করার পর সেটাকে লিখলো। হ্যাঁ, লেখার সময় এখানে একটা জিনিস বলে দিই, তোমরা যখন কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ লেখো, আমি ডাইরেক্ট দেখি যে লিখে দাও অতএব x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। না, এটা নয়, এটা ঠিক নয়। ল্যাঙ্গুয়েজ স্পর্শকের সমীকরণ নিজে হয় না, স্পর্শকের সমীকরণ একটা বক্রের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে হয়। সেই জন্য লিখবে যে ধরো তুমি যে সমীকরণটা লিখেছো, বক্রটাকে 1 নম্বর বা যাই নাম দিয়ে থাকো, যে 1 নম্বর সমীকরণের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এই কথাটা লিখবে। আবার বলে দিচ্ছি, 1 নম্বর সমীকরণের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বলে তোমরা লিখবে। তারপর যেগুলো কম্পেয়ার করছো কম্পেয়ার করো, কম্পেয়ার করে x1 y1 এর মান বার করো, দিয়ে তোমার আবার পূর্বের সমীকরণে তোমায় বসাতে হয়। তা উনি যে প্রশ্নটা আমায় করলো, এই অঙ্কটা পড়েছে, শেষ পর্যন্ত প্রমাণটা আনতে পারেনি, x1 y1 পয়েন্ট পর্যন্ত তার ঠিক আছে, অবশ্যই সে নাম্বার পাবে। মার্কিং আছে এই বছর যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই অনুযায়ী ও নাম্বার পাবে, 3 পেতে পারে 5-এ, আচ্ছা 4 পেতে পারে 5-এ, সমান পর্যন্ত যায়নি, নাম্বার অবশ্যই পাবে, যতটা ঠিক আছে ততটাতেই নাম্বার পাবে। আচ্ছা, তাহলে তোমরা কোনো অঙ্ক করতে করতে যদি ভুলে যাও, শেষে মেলাতে না পারো, অঙ্কটা কিন্তু কেটে দেবে না, অঙ্কটা অ্যাজ ইট ইজ রেখে দেবে। তাহলে কিন্তু তোমাদের পার্ট মার্কিং যেহেতু আছে, স্যারকে দেখা যাবে 5 জায়গায় 4ও পেয়ে যেতে পারো, আর কিন্তু কেটে দিলে নাম্বার 0 হয়ে যাবে, তাই তো নাকি? একদমই তাই। হ্যাঁ, ওই প্রশ্নটা কেটে দিলে কিন্তু নাম্বার 0 হয়ে যাবে। আচ্ছা, আমার কাছে যেটা সুপ্রদীপ বাবু, আপনার কাছে একটা 11 ক্লাসের প্রশ্ন নিয়ে আসছি। এবারে তো ধরুন পুরোনো সিলেবাসে উচ্চ মাধ্যমিক এবারই শেষ, যারা আমাদের 11 ক্লাসের স্টুডেন্ট রয়েছে, তাদের এটা সেকেন্ড সেমিস্টার, তাদের হাতে কিন্তু ব্যাগে কিছু নেই, কেমন প্রশ্ন হবে না হবে তারা একটা অন্ধকারের মধ্যে রয়েছে। যদিও স্কুলে পরীক্ষা হবে, স্কুলের প্রশ্ন হবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে মানে অঙ্কের জন্য? তাদের উদ্দেশ্যে বার্তা, তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোই দেখো, সেখানে তোমাদের যে মার্কস, এখানে তো যে মার্কসের প্রশ্নগুলো আসবে সেই মার্কসের কি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে পড়েছে বা বইয়ে যেগুলো দেওয়া আছে, এমসিকিউ তো এখানে আসবে না, সেগুলোকে তোমরা প্র্যাকটিস করো, সুন্দর করে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই। তোমাদের প্রশ্ন সহজ হবে, সব হবে না,
ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে এক থেকে প্র্যাকটিস শুরু করো এবং ফর্মুলা লেখো। বারবার যেটা বলছি, অঙ্কের অসুবিধা হয় ফর্মুলার জন্য, ফর্মুলা লেখো, ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের প্রশ্ন সোজা হবে, ভালো করবে। তাহলে তোমরা স্যারের কথা মতো প্রিপারেশন নিতে থাকো, তোমরা রেগুলার ফর্মুলাগুলো লেখো, আর হাতে যে কয়েকদিন আছে। আর 11 ক্লাসের স্টুডেন্টদের তো স্যার তো বললেন যে এগুলো চাপ নেই, প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো, যে সিলেবাস চেঞ্জ হলো অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগটাই একই রয়েছে, তাহলে সেগুলো তোমরা প্র্যাকটিস করো। তাহলে 11 ক্লাসে যারা সেকেন্ড সেমিস্টার দিচ্ছ তোমাদেরও ভয়ের কোনো কারণ নেই। আর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ একদম নির্ভয়ে টেনশন ফ্রি হয়ে স্যারের কথা মতো, স্যার যে পরামর্শ দিলেন সেটা যদি মেনে চলো, দেখবে তোমরা 80তে লেখা পরীক্ষায় 80তে 80 পাবে, অর্থাৎ 100 100 অঙ্কে যে পাওয়া যায়, এটা যারা ভালো ছেলে অবশ্যই পাবে। সাধারণ মেরিটের ছেলেরা দেখবে 80 90 95 পর্যন্ত অঙ্কে পেয়ে যাবে স্যারের পরামর্শ মেনে যদি চলো। তোমাদের আগামী দিনগুলো মঙ্গলময় হোক এবং তোমরা ভালো রেজাল্ট করো, এই কামনা আমরা প্রতিটার পক্ষ থেকে করছি। আর সুপ্রদীপবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী দিনে আবার আপনাকে এই টেবিলে বসাবো আরও অন্যান্য বিষয়ের পরামর্শ নেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার।